আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের আরো একটা ম্যাথ করব। তো আজকে যে ম্যাথটি করব সেটি বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2016 সালে আসছে। তো দেখো আমাদের এখানে প্রশ্নে জানুয়ারি মাসের কিছু ট্রানজ্যাকশন লেখা আছে। তো রিকোয়ারমেন্টটা করতে বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ উইথ এক্সপ্লেনেশন ফর ইচ ট্রানজ্যাকশন, মানে এখানে আমাদের যে উপরে ট্রানজ্যাকশন গুলা দেওয়া আছে সবগুলা ট্রানজ্যাকশনের জার্নাল এন্ট্রি দিতে বলছে, এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা সহ। পারচেজ এন্ড সেলস আর রেকর্ডেড অন গ্রস বেসিস, মানে এখানে পারচেজ আর সেলসটা গ্রস বেসিস মেথডে রেকর্ড করতে বলছে। রিকোয়ারমেন্ট 2 টা বের করতে বলছে জার্নাল এন্ট্রিজ উইথ এক্সপ্লেনেশন ফর ইচ ট্রানজ্যাকশন অন নেট বেসিস। আচ্ছা, এই যে গ্রস বেসিস আর নেট বেসিস, এই দুইটা জিনিসটা আমি একটু বুঝাই দিই। একটা হচ্ছে গ্রস বেসিস আর একটা হচ্ছে নেট বেসিস। সবাই একটু ভালো করে বুঝে নাও। গ্রস বেসিসটা হচ্ছে আমরা যখন কোনো পণ্য ক্রয় বিক্রয় করব তখন ক্রয় বিক্রয় করার সময় একটা ডিসকাউন্ট দেওয়া থাকে। এভাবে আমরা এই ডিসকাউন্টের কাজটা কখন হিসাব করি? যখন টাকা পরিশোধ করি তখন হিসাব করি। তো গ্রস বেসিসটা হচ্ছে ওই নিয়মটাই, আমরা যখন টাকা পাবো বা পরিশোধ করব তখন ডিসকাউন্টটা হিসাবের মধ্যে আসবে, তখন আসবে না। আর নেট বেসিসটা জিনিসটা হচ্ছে যেই তারিখে পণ্য ক্রয় বিক্রয় করব সেই তারিখে ডিসকাউন্টটা আগে থেকে বাদ দিয়ে দিব, পরবর্তীতে নির্দিষ্ট সময় পরে যদি টাকাটা পাওয়া না যায় তখন এই ডিসকাউন্টটা লস বা গেইন হিসেবে আবার লিপিবদ্ধ করে দেখাবো। যদি পাওয়া না যায় তখন এটাকে লস হিসেবে দেখাইতে হবে। কি হিসেবে দেখাইতে হবে? লস হিসেবে দেখাইতে হবে। মোট কথা আর একটু ইজি ভাবে বলতেছি, গ্রস বেসিস মেথডে ডিসকাউন্টটা যখন টাকা পরিশোধ করা হবে, টাকা পাওয়া যাবে, তখনই ডিসকাউন্টটা হিসাবভুক্ত হবে, মানে টাকা আদায়ের সময়, টাকা পরিশোধের সময়। আর নেট বেসিস মেথডে পণ্য ক্রয় বিক্রয়ের সময় ডিসকাউন্টটা হিসাবভুক্ত করা হয়ে যাবে, মানে পরবর্তীতে আর হিসাব করা হয় না। এই হচ্ছে নিয়মটা। আশা করি বুঝতে পারছো। তা আমাদের রিকোয়ারমেন্ট এ তে গ্রস বেসিস মেথডে করতে বলছে। তো যেহেতু আমাদের গ্রস বেসিস মেথডে করতে বলছে, আমরা সচরাচর যেভাবে টাকা পরিশোধের সময় বা টাকা প্রাপ্তির সময় ডিসকাউন্টে হিসাব করি, এখনো সেম একইভাবে হিসাব করব। মোট কথা হচ্ছে গ্রস বেসিসের জার্নালটা হচ্ছে আমরা নরমালি যেভাবে জার্নাল দিই সেম ওইভাবেই জার্নালটা দিব, এখানে কোনো পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পারছো। আমরা রিকোয়ারমেন্ট এর জার্নালগুলো আগে দিয়ে দিই। তো রিকোয়ারমেন্ট এ প্রথমে আমরা জার্নালটা দিব হচ্ছে জানুয়ারির 2 তারিখ। তো জানুয়ারির 2 তারিখে কি বলা আছে দেখো, sold 10,000 worth of merchandise to Action Company on credit terms 2/10 and by 30, মানে এখানে বলা হয়েছে আমরা অ্যাকশন কোম্পানির কাছ থেকে 10,000 টাকার পণ্য বিক্রি করছি অ্যাকশন কোম্পানির কাছে। ক্রেডিট টার্মসটা হচ্ছে যদি 10 দিনের মধ্যে পরিশোধ করি 2% ডিসকাউন্ট পাবো, 30 ডিসকাউন্ট দিব, 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ মানে টাকাটা পরিশোধ করবে সে। আশা করি বুঝতে পারছো। 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট, 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। আমরা জার্নালটা কিন্তু এখানে অঙ্কে বলে নাই যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জার্নাল দিতে হবে। আমাদের এমনি কোনো কিছু যেহেতু বলা নাই, আমরা নরমাল জাবেদাটাই দিব, মানে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের জার্নালটাই দিব। তো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমরা যেহেতু পণ্য বিক্রি করছি, বাকিতে বিক্রি করছি, তাহলে বাকিতে বিক্রির জাবেদা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। তাহলে এখানে কি জাবেদা লিখবো? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। ডেবিট সেলস ক্রেডিট। কত টাকার পণ্য বিক্রি করা হয়েছে? 10,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে। আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 10,000, সেলস ক্রেডিট 10,000। বাকিতে বিক্রি করার কারণে অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পদ বৃদ্ধি পাইছে, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল কে ডেবিট করলাম। সেলস নামক আয় বৃদ্ধি পাইছে, এই জন্য সেলস কে ক্রেডিট করলাম। এখানে অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে প্রাপ্য হিসাব আর সেলস মানে বিক্রয় হিসাব। এরপরে আমরা জানুয়ারির 4 তারিখের জার্নালটা দিব। আমাদের জানুয়ারির 4 তারিখে বলা আছে পারচেজ টাকা 20,000 worth of merchandise from our company of credit terms 2/10 and by 30। এখানেও সেম একই ভাবে বলছে আমরা বাকিতে পণ্য ক্রয় করছি, যেহেতু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে সেটা বাকিতে, অথবা এইভাবে যদি শর্ত দেওয়া থাকে তাহলে সেটাও বাকিতে। তো বাকিতে পণ্য ক্রয় জাবেদা দিব। তো বাকিতে পণ্য ক্রয় করলে জাবেদা কি? পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট।
বাংলায় ক্রয় ডেবিট, পদে হিসাব ক্রেডিট। পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। আর আমরা যেহেতু গ্রস বেসিসে অঙ্ক করতেছি, ডিসকাউন্টের কাজটা কখন করব? যখন টাকা আদায় করব, টাকা পরিশোধ করব তখন, এখন না। তো এখন 20,000 টাকার পণ্য বিক্রি করছি, 20,000 টাকা লেগে ফেলবো। তো গ্রস বেসিস মেথডে ডিসকাউন্টের কাজটা হচ্ছে কখন? যখন টাকা আদায় করব বা পরিশোধ করব তখন। এখন আমরা 5 তারিখের জার্নালটা দিব। তো আমাদের 5 তারিখে বলা আছে হচ্ছে রিসিভ এ ক্রেডিট মেমোরেন্ডাম from Ehsan Company stating that goods costing Taka 200 were received in damaged condition. Ehsan Company is granted Taka 200 credit on account due for the sales on of January 2। মানে আমরা এই যে জানুয়ারি 2 তারিখে পণ্য বিক্রি করছিলাম, আমাদের কাছ থেকে যে এহসান কোম্পানি পণ্যগুলো রিসিভ করছিল, রিসিভ এ ক্রেডিট, তো বাকিতে যে রিসিভ করছিল, তো সেই পণ্যগুলোর মধ্যে 200 টাকার পণ্য ড্যামেজ হওয়ার কারণে সে আমাদেরকে রিটার্ন দিছে। এই যে এখানে প্রশ্নে লেখা আছে গ্রান্টেড, এহসান কোম্পানি ইজ গ্রান্টেড, এই গ্রান্টেড মানে হচ্ছে সেলস রিটার্ন, গ্রান্টেড মানে হচ্ছে কি সেলস রিটার্ন। অথবা এখানে আমরা এই যে ক্রেডিট মেমোরেন্ডাম দেখতেছি, এই ক্রেডিট মেমোরেন্ডাম বলা থাকলে সেটা সেলস রিটার্ন হবে। তো এই দুইটা জিনিস দেখে তোমরা বুঝে নিবা এই গ্রান্টেড মানে হচ্ছে সেলস রিটার্ন। তাহলে এখন আমাদের সেলস রিটার্নের জাবেদা দিব, মানে বিক্রয় ফেরতের জাবেদা দিব। এহসান কোম্পানি পণ্য ফেরত দিছে, তার মানে বিক্রিত পণ্য ফেরত আসছে, যেগুলো আগে বাকিতে বিক্রি করছিলাম। তো বিক্রয় ফেরতের জাবেদা কি? বাংলায় যদি বলি বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আর এটার ইংরেজিতে জার্নালটা হবে সেলস রিটার্ন ডেবিট, সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত টাকা? 200 টাকা। এরপর আমরা 6 তারিখের জার্নালটা দিব। তো 6 তারিখ কি বলছে দেখো, সেন্ড এ ডেবিট মেমোরেন্ডাম, ডেবিট মেমোরেন্ডাম মানে হচ্ছে ক্রয় ফেরত, মনে রাখবা, টু আর কোম্পানি ফর টাকা 100 শর্টেজ অফ গুডস পারচেজ অন জানুয়ারি 4। মানে আমরা জানুয়ারির 4 তারিখে যে পণ্যগুলা ক্রয় করছিলাম সেখান থেকে শর্টেজ থাকার কারণে 100 টাকার পণ্য আমরা ফেরত দিচ্ছি। তো দেখো এখানে হচ্ছে আমরা যেহেতু ক্রয় ফেরতের জার্নাল দিব, ক্রয় ফেরতের জার্নালটা হবে 4 তারিখে যখন ক্রয় করছিলাম তখন জাবেদা কি লিখছি? পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, মানে পাওনাদারকে ফেরত দিচ্ছি, তার মানে পাওনাদার নামক দায় কমবে, এই জন্য অ্যাকাউন্টস পেবলটাকে ডেবিট করব। আর যেহেতু আমরা ক্রয়কৃত পণ্য ফেরত দিচ্ছি, আমাদের খরচ কমে যাবে, এই জন্য আমরা পারচেজ রিটার্নটাকে ক্রেডিট করব। মোট কথা হচ্ছে ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে অ্যাকাউন্টস পেবল ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট। তো কত টাকা? 100 টাকা। এখানে 100 টাকা লিখব। এরপর আমরা 11 তারিখের জার্নাল দিব। তো দেখো 11 তারিখে কি বলা আছে, রিসিভ এ চেক ফ্রম এহসান কোম্পানি ফর দ্য অ্যামাউন্ট ডিউ অন জানুয়ারি 2 সেলস। মানে জানুয়ারি 2 তারিখে যে আমরা পণ্যগুলা বিক্রি করছিলাম সেই পণ্যগুলার টাকা এখন চেকে রিসিভ করতেছি, তার মানে টাকা পাচ্ছি, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পাইতেছি। তো অ্যাকাউন্ট রিসিভেবল দেখো জানুয়ারির 2 তারিখে যখন আমরা বিক্রি করছিলাম, কত টাকা বিক্রি করছিলাম? অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে পাবো 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। হিসাব বুঝে নাও। মাঝখানে আবার অ্যাকাউন্ট রিসিভেবল আমাদেরকে 200 টাকা পণ্য ফেরত দিছে, তাহলে 200 টাকা বাদ যাবে। কয় তারিখে ফেরত দিছে? 5 তারিখে। সেলস রিটার্নটা হচ্ছে 5 তারিখে, তাহলে আমরা আর পাবো কত টাকা? 9,800 টাকা। কিন্তু আমরা যখন 2 তারিখে বিক্রি করছিলাম তখন শর্ত দিছি যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে কত পার্সেন্ট ডিসকাউন্ট? 2% ডিসকাউন্ট। এখন টাকাটা দিচ্ছে কয় তারিখে? 11 তারিখে, তার মানে 10 দিনের ভিতরে আছে। তো 10 দিনের ভিতরে যদি থাকে, খেয়াল করে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল এখন পাবো হচ্ছে 9,800 টাকা। এখন যেহেতু 10 দিনের মধ্যে দিচ্ছে, এখানে একটা ডিসকাউন্ট আছে, এই ডিসকাউন্টটা হবে 9,800 কত পার্সেন্ট? 2%, কারণ 10 দিনের মধ্যে পরিশোধ করলে কত পার্সেন্ট ডিসকাউন্ট? 2% ডিসকাউন্ট। তো 2% আসবে হচ্ছে আমাদের এখানে 196 টাকা। তাহলে ক্যাশ কত আদায় করব? ক্যাশ আদায় করব হচ্ছে এই যে 9,800 আছে সেখান থেকে 196 বাদ যাবে। তো 196 বাদ গেলে এখানে কত টাকা থাকবে?
9604 টাকা। তো এবার খেয়াল করে দেখো, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে আমরা টাকা আদায় করতেছি, তাহলে আমাদের ক্যাশ নামক সম্পদ বৃদ্ধি পাবে, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। কত টাকা, সরি, ক্যাশ নামক সম্পদ বৃদ্ধি পাবে, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা আদায় করতেছি, এই জন্য আমাদের ক্যাশ নামক সম্পদ বৃদ্ধি পাবে, ক্যাশকে আমরা ডেবিট করলাম। তো ক্যাশ ডেবিট কত, 9604 টাকা। এরপর এখানে যে 196 টাকা ডিসকাউন্ট আছে, এটা আমরা অ্যাকাউন্ট রিসিভেবল কে দিছি, মানে আমরা কম নিচ্ছি, এই জন্য এই ডিসকাউন্ট আমাদের জন্য খরচ। তো খরচ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে এটা কোন ধরনের ডিসকাউন্ট, সেলস ডিসকাউন্ট। তো আমরা এটাকে সেলস ডিসকাউন্ট নাম দিয়ে লিখব, সেলস ডিসকাউন্ট ডেবিট 196 টাকা। এখন টাকাটা কার কাছ থেকে নিচ্ছি, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে নিচ্ছি, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পদ কমে যাবে। তা আমরা জানি সম্পদ কমে গেলে ক্রেডিট, তো কাকে ক্রেডিট করব, অ্যাকাউন্ট রিসিভেবল কে ক্রেডিট করব। তো কত টাকা লিখবো, অ্যাকাউন্ট রিসিভেবল 9800 টাকা। তো এখানে আমরা 9800 টাকা লিখলাম। তা আশা করি হিসাবটা তোমরা সবাই বুঝতে পারছো। এরপর আমরা মার্চের 12 তারিখের জার্নালটা দিব। তো দেখো, মার্চের 12 তারিখে আমরা যে জার্নালটা দিব সেটা হচ্ছে মেইল এ চেক টু আর কোম্পানি ফর দ্য ব্যালেন্স ডিউ দ্য জানুয়ারি 4 পারচেজ। মানে আমরা চেক পাঠাইছি একটা, মেইল এ চেক মানে একটা চেক পাঠাইছি কাকে, টু আর কোম্পানি, আর কোম্পানিকে চেক পাঠাইছি ফর দ্য ব্যালেন্স ডিউ জানুয়ারি 4 পারচেজ। জানুয়ারি 4 তারিখে যে পণ্যগুলা পারচেজ করছিলাম সেগুলার মূল্য পরিশোধ করছি। তাহলে দেখো, জানুয়ারি 4 তারিখে আমরা যে পারচেজ করছিলাম সেখানে আমাদের কাছে অ্যাকাউন্টস পেয়েবল পাবে কত টাকা, 20000 টাকা পাবে। এরপর মাঝখানে আমরা জানুয়ারি 6 তারিখে ওইখান থেকে আবার 100 টাকার পণ্য রিটার্ন দিয়েছি। তাহলে 100 টাকার পণ্য যদি রিটার্ন দিয়ে থাকি তাহলে আমাদের কাছে পাবে আর 1900 টাকা। কত টাকা, 1900 টাকা। সরি, এটা কত ছিল, 20000 ছিল, তাহলে এটা 19900 টাকা পাবে। 19900 টাকা, 20000 থেকে 100 বিয়োগ গেলে 19900 টাকা পাবে। এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। এরপরে দেখো, আমরা যখন জানুয়ারি 4 তারিখে পারচেজ করছিলাম তখন আমাদেরকে একটা শর্ত দিছিল, যদি আমরা 10 দিনের মধ্যে পরিশোধ করি আমাদেরকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবে, 2% ডিসকাউন্ট দিবে। তা আমরা দেখতেছি আমরা পারচেজ করছিলাম 4 তারিখে, টাকা পরিশোধ করতেছি 12 তারিখে, তাহলে 10 দিনের ভিতরে আছে, তাহলে এখানে আমরা একটা ডিসকাউন্ট পাচ্ছি। তো এই ডিসকাউন্টটা হবে 19900 কত পার্সেন্ট, 2%। কারণ প্রশ্নে বলা ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% আসবে, তাহলে 19900 2% হবে 398। তাহলে ক্যাশ কত দিতে হচ্ছে আমাদেরকে, 19900 থেকে 398 বাদ যাবে, তাহলে ক্যাশ দিতে হচ্ছে আমাদের হচ্ছে 19502 টাকা। এবার দেখো জার্নালটা কি, অ্যাকাউন্টস পেয়েবল কে আমরা টাকা পরিশোধ করছি, তাহলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল নামক দায় কমবে, এই জন্য দায় কমলে ডেবিট। তো অ্যাকাউন্টস পেয়েবলটাকে ডেবিট করব, মানে প্রদেয় হিসাবকে ডেবিট করলাম। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, কত টাকা লিখবো, 19900 টাকা। আর এখানে যে ডিসকাউন্ট আছে এই ডিসকাউন্টটা আমরা পাইছি, এটা আমাদের জন্য আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে এটা কোন ধরনের ডিসকাউন্ট, পারচেজ ডিসকাউন্ট। তো আমরা পারচেজ ডিসকাউন্টটাকে ক্রেডিট করব। ক্রেডিট। তো অ্যাকাউন্টস পেয়েবল কে আমরা টাকা দিছি, এই জন্য আমাদের ক্যাশ কমে যাবে, ক্যাশ নামক সম্পদ হ্রাস পাবে, এই জন্য আমরা ক্যাশকে ক্রেডিট করলাম। তো কত, 19502 টাকা। তো এই হচ্ছে আমাদের জার্নালগুলা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এটা আমরা কোন মেথডে করলাম, গ্রস মেথডে করলাম। তো গ্রস মেথডে ডিসকাউন্টের হিসাবটা কখন করা হয়, টাকা পাওয়ার সময়, টাকা পরিশোধের সময়। এবার আসো, আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্টটা করতে বলছে, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ উইথ এক্সপ্লেনেশন ইচ ট্রানজাকশন অন নেট বেসিস, নেট ডিসকাউন্ট বেসিস। তার মানে এখন আমরা রিকোয়ারমেন্ট বি এর জার্নালগুলো দিব। তো খেয়াল করে দেখো, আমাদের রিকোয়ারমেন্ট বি এ নেট বেসিস, নেট ডিসকাউন্ট বেসিসে জার্নাল দিতে বলছে, কিন্তু এই নেট ডিসকাউন্ট বেসিসটা কি পারচেজের জন্য হবে না সেলসের জন্য হবে অঙ্কে বলা নাই। তাহলে অঙ্কে যদি শুধু নেট ডিসকাউন্ট বেসিস বলা থাকে তাহলে এটা আমরা শুধু পারচেজের ক্ষেত্রে প্রযোজ্য করব। কিসের ক্ষেত্রে, পারচেজের ক্ষেত্রে। তা আমাদের অঙ্কে শুধু নেট ডিসকাউন্ট বেসিস বলা থাকলে সেটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে, শুধুমাত্র পারচেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেলসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
যদি অঙ্কে সেলস এন্ড পারচেজ উভয়টার জন্য নেট ডিসকাউন্ট বেসিসের কথা বলা থাকে তাহলে দুইটার জন্যই প্রযোজ্য হবে। আর অঙ্কে যদি শুধু নেট ডিসকাউন্ট বেসিস বলা থাকে তাহলে সেই নিয়মটা হচ্ছে কার জন্য প্রযোজ্য হবে, শুধু পারচেজের জন্য প্রযোজ্য হবে। তাহলে শুধু নেট ডিসকাউন্ট বেসিসের কথা বলা থাকলে সেটা শুধুমাত্র পারচেজের ক্ষেত্রে কার্যকর হবে, সেলসের ক্ষেত্রে কার্যকর হবে না। সেলসের ক্ষেত্রে নরমাল যে নিয়মটা আছে সেই নিয়মটাই থাকবে। আর নেট বেসিসের নিয়মটা কি বলছিলাম, নেট বেসিসের নিয়মটা হচ্ছে যখন আমরা পণ্য পারচেজ করব তখনই ডিসকাউন্টের টাকাটা বিয়োগ করে ফেলবো পারচেজের সাথে সাথে। তাহলে আমরা দেখো যেহেতু পারচেজের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে, সেলসের ক্ষেত্রে হবে না, তাহলে জানুয়ারির 2 তারিখের সেলসের জার্নাল যেরকম আছে এরকম থাকবে, 4 তারিখে পারচেজের জার্নাল যেরকম আছে এরকম থাকবে, শুধু টাকার অঙ্কে পরিবর্তন হবে। টাকার অঙ্কে কি পরিবর্তন হবে, টাকার অঙ্কে যে তারিখে পণ্য পারচেজ করব সেই তারিখে ডিসকাউন্টটা হিসাব করে ফেলবো, মানে ডিসকাউন্টটা আগে থেকেই বাদ দিয়ে দিব। তো 4 তারিখে আমাদের বলা ছিল কি আমরা 10 দিনের মধ্যে পরিশোধ করলে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবো, 2% ডিসকাউন্ট পাবো। তাহলে এই যে 2% এর টাকা এখানে শুরুতেই বাদ দিয়ে দিতে হবে। আমরা যদি শুরুতেই বাদ দিয়ে দিই 20,000 টাকার 2% আসবে হচ্ছে 400 টাকা। তাহলে 400 টাকা যদি বাদ দিয়ে দিই 20,000 টাকা থেকে, ডিসকাউন্ট 400 বাদ গেলে কত থাকবে, 19,600 টাকা। তাহলে পারচেজ ডেবিট 19,600, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 19,600। এরপর জুনের 5 তারিখ আমরা দেখতেছি সেলস রিটার্নের জার্নাল আছে, তাহলে এটাও ঠিক থাকবে। আর জুনের 6 তারিখে এটা হচ্ছে পারচেজ রিটার্নের জার্নাল আছে। তো পারচেজ রিটার্নের জার্নালে পারচেজ রিটার্ন লেখা আছে 100 টাকা। ওই কি বললাম, পারচেজ রিটার্নের ক্ষেত্রে আমরা ডিসকাউন্টের টাকা আগেই হিসাব করে ফেলবো। তো 100 টাকা থেকে ওই যে ডিসকাউন্ট 2% আছে 2% বাদ দিয়ে দিব। তো 100 2% হচ্ছে 2 টাকা। তাহলে 2 টাকা বাদ গেলে এটা 98 টাকা। অ্যাকাউন্টস পেবল ডেবিট 98, পারচেজ রিটার্ন ক্রেডিট 98 টাকা বসবে। এরপরে আসো 11 তারিখে সেলস অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পাইছি যে সেটার জার্নাল, তাহলে সেটার জার্নাল যেভাবে আছে সেম এভাবে থাকবে, সেটার কোনো পরিবর্তন হবে না। আর পারচেজের যে পরবর্তীতে জানুয়ারি মাসের 12 তারিখে যে আমরা অ্যাকাউন্টস পেবলকে টাকা পরিশোধ করছি, মানে যে পারচেজের টাকাটা পরিশোধ করছি সেখানের ক্ষেত্রে জাবেদাটা ভিন্ন হবে। সেখানের ক্ষেত্রে যেহেতু আমরা 10 দিনের ভিতরে টাকাটা দিয়ে দিচ্ছি, তাহলে এখানে আর পারচেজ ডিসকাউন্ট হিসাবটা আসবে না। আশা করি বুঝতে পারছো, পারচেজ ডিসকাউন্ট হিসাবটা আর আসবে না। তাহলে ক্যাশ কত টাকা দিচ্ছি হিসাবটা একটু বলে দিই কিভাবে করব। দেখো আমাদের কাছে পাবে হচ্ছে কত টাকা, জানুয়ারি 4 তারিখে যখন পারচেজ করছি অ্যাকাউন্টস পেবল হচ্ছে 1,900 টাকা। সেখান থেকে পারচেজ রিটার্নের মধ্যে অ্যাকাউন্টস পেবল কত টাকা ছিল, 98 টাকা ছিল। তাহলে 98 টাকা বিয়োগ যাবে। তাহলে এই যে 19,900 টাকা আছে, 19,900 টাকা থেকে 98 টাকা বিয়োগ করে দিবা। বিয়োগ করে দিলে কত টাকা থাকে, 19,502 টাকা। তাহলে অ্যাকাউন্টস পেবল ডেবিট 19,502, ক্যাশ ক্রেডিট 19,502, এটা বসাই দিবা। তাহলে মূল জিনিসটা হচ্ছে এই যে পারচেজ আর পারচেজ রিটার্ন আছে এখানের মধ্যে ওই যে 2% ডিসকাউন্ট, এই 2% ডিসকাউন্টের টাকাটা বিয়োগ করে বসাবা পারচেজে আর পারচেজ রিটার্নের মধ্যে। পরবর্তীতে আমরা কি করলাম, অ্যাকাউন্টস পেবলকে যখন টাকা দিচ্ছি তখন আর ডিসকাউন্টের হিসাবটা করি নাই। তখন আমরা কিভাবে হিসাব করছি, আমরা জানুয়ারি 4 তারিখে আমাদের অ্যাকাউন্টস পেবল হচ্ছে 19,600 টাকা। সেখান থেকে জানুয়ারি 6 তারিখে পারচেজ রিটার্নের কারণে অ্যাকাউন্টস পেবল ডেবিট হচ্ছে কত টাকা, 98 টাকা। তো 19,600 থেকে 98 টাকা বিয়োগ করে দিলে কত টাকা থাকে, 19,502 টাকা। এই 19,502 টাকা পরিশোধ করতে হবে। তো এখানে ওই যে আমাদের 2% ডিসকাউন্ট আছে সেটা অলরেডি বাদ দেওয়া আছে, এখানে আর বাদ দিতে হচ্ছে না। এই হচ্ছে আমাদের জার্নালটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।